ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, পানির উৎসগুলোর একটি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইজ দ্য রিভার্স, নদীগুলো। রিভার্স আর এভরিওয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। নদী সর্বত্র রয়েছে আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফর্চুনেটলি দে আর নট। দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো অবস্থাতে নেই। এ ফিউ আর অলরেডি ডেড, ইতিমধ্যেই তাদের কিছু মৃত হয়ে গেছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, এবং তাদের মধ্যে বেশ কিছু মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীগুলো মরে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। মুমূর্ষু একটি নদীর উদাহরণ হলো বুড়িগঙ্গা নদী। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডিসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড ওয়াই। একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ডেইলি সান নামক একটি পত্রিকায়। সেখানে বর্ণনা করা হয়েছে এই নদীটির কী হয়েছে এবং কেন হচ্ছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি দূষিত হচ্ছে। অ্যান্ড এ পারপিচুয়াল স্ট্যান্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং অবিরাম যে দুর্গন্ধ রয়েছে তার চারপাশের বাতাসকে পূর্ণ করে দিচ্ছে। চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটা তো এরকম ছিল না পূর্বেই। দ্য রিপোর্ট সেজ দ্যাট, রিপোর্টে উল্লেখ রয়েছে, দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর ছিল গৌরবান্বিত অতীত। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঞ্জেস অ্যান্ড ফ্লোড ইন্টু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। একদা এটা ছিল শক্তিশালী গঙ্গা নদীর একটি শাখা নদী, এবং এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছিল ধলেশ্বরী নদীর মাধ্যমে। গ্রাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঞ্জেস, ক্রমান্বয়ে গঙ্গা নদীর সাথে তার যে লিঙ্ক ছিল সেটা সে হারিয়ে ফেললো। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গার নাম ধারণ করলো। দ্য মোগলস মার্বেলড, মোগলরা বিস্মিত হলো এট দ্য টাইট লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর যে জোয়ার ভাটা স্রোতের লেভেল দেখে তারা খুব বিস্মিত হয়েছিল, মার্বেলড হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দ্য ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক ইন 1610, 1610 সালে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করা হলো। সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগর নামকরণ করা হলো 1610 সালে। এটাই ছিল ঢাকার রাজধানী হিসেবে প্রথম আবির্ভূত হওয়া। দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, এই নদী সাপ্লাই করতো খাবার পানি। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্যকে সাপোর্ট করতো, ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক ছিল। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, জাহাঙ্গীরনগরকে ঢাকা নামকরণ করা হলো। হুইচ গ্রিউ ইন্টু এ হেভিলি পপুলেটেড সিটি, যেটা একটি ঘনবসতিপূর্ণ শহরে রূপান্তরিত হলো। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে ছিল স্পেসের মারাত্মক সংকট। দ্য সিটি পেড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট, এই শহর প্রতিদান দিয়েছে, উপহার দিয়েছে এই নদীর জীবনকে শুষে নিয়ে। যে নদী ঢাকাকে এত উপকার করেছে, ট্রেড অ্যান্ড কমার্সকে সাপোর্ট করেছে, খাবার পানি সাপ্লাই দিয়েছে, সেই নদীর জীবন শুষে নিয়ে এই শহর তার প্রতিদান দিয়েছে। অ্যাকর্ডিং টু নিউজপেপারের রিপোর্ট অনুযায়ী দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা মারা যাচ্ছে বিকজ অফ পলিউশনের কারণে। Huge quantities of toxic chemicals and wastes from mills and factories, hospitals and clinics and household and other establishments are dumped into the river every day. সেই নিউজপেপারের রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা মারা যাচ্ছে পলিউশনের কারণে। বিশাল সংখ্যক বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং বর্জ্য মিল কারখানা থেকে, হসপিটাল থেকে, ক্লিনিক থেকে, গৃহস্থালী থেকে এবং অন্যান্য যে স্থাপনা রয়েছে সেগুলো থেকে প্রতিদিন নদীতে ফেলা হচ্ছে। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট এভরিডে। এই ঢাকা শহর প্রতিদিন যে সলিড কঠিন যে বর্জ্য রয়েছে সেটা 4500 টন নিক্ষেপ করছে বুড়িগঙ্গা নদীতে। অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডাইরেক্টলি রিলিজড ইন্টু দ্য বুড়িগঙ্গা, সরাসরি সেগুলোকে অধিকাংশই সরাসরি বুড়িগঙ্গা নদীতে রিলিজ করা হচ্ছে, নিঃসরণ করা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, 20,000 টনস অফ টেনারি ওয়েস্ট, টেনারি মানে হলো যেখানে চামড়ার জিনিস তৈরি করা হয়, 20,000 টন টেনারি ওয়েস্ট ইনক্লুডিং সাম হাইলি টক্সিক মেটেরিয়ালস, যেখানে যুক্ত রয়েছে কিছু মারাত্মক বিষাক্ত পদার্থ, আর রিলিজ ইন্টু দ্য রিভার এভরিডে, প্রতিদিন নদীতে নিঃসরণ করা হচ্ছে। এক্সপার্টস আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি। এক্সপার্টসরা, বিশেষজ্ঞরা চিহ্নিত করেছে 9টি শিল্প এলাকা ভিতরে এবং চারপাশে এই শহরের অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, রিভার পলিউশনের প্রাথমিক উৎস হিসেবে। সেই 9 জায়গার ভিতরে রয়েছে টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড গোরাশাল। এই স্থানগুলো থেকে সবচেয়ে বেশি নদীকে দূষিত করা হয়। এখন আমরা এই প্যাসেজের উপর ভিত্তি করে এমসিকিউগুলো সমাধান করব। ট্রিবিউটারি শাখা নদী বলেছিলাম, স্ট্রিম মানে ছোট নদী, সুতরাং এটা সবচেয়ে কাছাকাছি অর্থ রয়েছে। দ্য বুড়িগঙ্গা ওয়াটার ফিলস দ্য এয়ার উইথ, দুর্গন্ধ দিয়ে বাতাস পরিপূর্ণ। স্টিঙ্ক মানে হলো দুর্গন্ধ, আর বাকি যেই শব্দগুলো রয়েছে সেগুলো প্রায় সমার্থক। ড্যাশ ফাউন্ডেড দ্য ক্যাপিটাল, সম্রাট জাহাঙ্গীরের নামেই কিন্তু নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর, তিনি ছিলেন মোগল সম্রাট, সুতরাং অপশন 2 হবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস, এখানে একটি স্টেটমেন্ট ফলস রয়েছে, ভুল রয়েছে, সেটাই সঠিক উত্তর। বুড়িগঙ্গা একটি নদী, এটা ঠিক আছে। আমাদের নদীগুলো ভালো অবস্থাতে নেই, এটাও কিন্তু ঠিক আছে। জাহাঙ্গীরনগর ওয়াজ ওয়ান্স কল্ড ঢাকা, জাহাঙ্গীরনগরকে ঢাকা বলা হতো না, ঢাকাকে জাহাঙ্গীরনগর বলা হতো। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু ভুল আছে, তারা ঘুরিয়ে বলেছে, সুতরাং এটাই অ্যান্সার। ওয়াটার ইজ বিং কন্টামিনেটেড, পানি দূষিত হচ্ছে, এটা তো চিরন্তন সত্য। টক্সিক মানে হলো বিষাক্ত, রাইট অ্যান্সার অপশন 1 পয়জনাস। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব এবং প্যাসেজ থেকে কীভাবে উত্তরগুলো বের করা যায় বা একটু পরিবর্তন করে কীভাবে লেখা যায় সেটাই আমরা দেখাবো। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের নদীগুলোর অবস্থা কী? ডু ইউ থিঙ্ক, তোমার মতে বা তুমি কী ভাবো আমাদের নদীগুলোর অবস্থা কী? আমরা যদি প্যাসেজে চলে আসি, রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, এটা বলা যাবে না, বরং আমরা বলবো আনফর্চুনেটলি দে আর নট ইন গুড শেপ। এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ফুল স্টপ বসবে। আবারও বলছি, আনফর্চুনেটলি দে আর নট ইন গুড শেপ, ইন গুড শেপ এই জায়গায় চলে আসবে। তারপর যথারীতি আবার বলবো, এ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, কিছু ইতিমধ্যে মৃত হয়ে গেছে, নদীর বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। আর তারই একটি এক্সাম্পল হলো দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার। এই হলো এ নম্বর প্রশ্নের উত্তর। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ভ্যালু অফ দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর কমার্শিয়াল ভ্যালু কী রয়েছে? আমরা দেখেছি বুড়িগঙ্গা নদী
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই জায়গা থেকে বলবো দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঞ্জেস অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী। তারপর এই লাইনটা আমরা দিব না, আমরা এই লাইনটা দিব দ্য মুগলস মার্বেলড এট দ্য টাইট লেভেল অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক ইন 1610। তারপর আমরা এই পর্যন্ত দিয়ে দিব বি নম্বরের অ্যান্সার। ওয়াই ইজ দ্য বুড়িগঙ্গা ডিসক্রাইবড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার? ডাইং রিভার হিসেবে কেন তাকে উদাহরণ দেওয়া হয়েছে? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার অ্যান্সারের রিজন দেখাও, কারণ দেখাও। আমরা আবারও প্যাসেজে চলে যাব। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার. Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Dholeshwari. Gradually, it lost its link with the Ganges and got the name Buriganga. তারপর আমরা এই লাইনটা দিয়ে দিব according to newspaper report the Buriganga is dying because of pollution. এই হলো সি নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, বুড়িগঙ্গা কিভাবে দূষিত হচ্ছে? এখানে আমরা সি নম্বর প্রশ্ন থেকে কিছুটা নিব। According to newspaper report the Buriganga is dying because of pollution. নিউজপেপার রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা মারা যাচ্ছে পলিউশনের কারণে। Huge quantities of toxic chemicals and wastage from mills and factories, hospitals and clinics and household and other establishments are dumped into the river every day. এই হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। আমরা এখন চলে আসবো সর্বশেষ প্রশ্ন, ই নম্বর। হোয়াট ডিড দ্য মুগলস মার্বেল অ্যাট? কোন জিনিসে তারা বিস্মিত হলো, অবাক হলো এবং এর ফলাফল কী ছিল? ফলাফল ছিল ঢাকাকে রাজধানী হিসেবে স্থাপন করেছিল। আমরা লাইনটা খুঁজে বের করবো এখন। দ্য মুগলস মার্বেল অ্যাট দ্য টাইট লেভেল অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড ফাউন্ডেড দ্য ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্কস ইন 1610। বিস্মিত হলো, ফলাফলটা ছিল তারা বাংলার রাজধানী হিসেবে জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্যাসেজ থেকে তোমরা উত্তরগুলো লিখতে পারবে, তারপরও নিজের থেকে একটু এদিক সেদিক করে লিখলেও হয়ে যাবে। এখন আমরা 2 নম্বর প্যাসেজটি পড়ব, যার উপর ভিত্তি করে ফ্লো চার্ট লিখতে হয়েছিল। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, কিছু মিথস এবং লিজেন্ডস অনুযায়ী, কিছু রূপকথা এবং লোককাহিনী অনুযায়ী, গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট। তিনি ছিলেন একজন মুসলিম মনীষী। হু ইজ সেড, যাকে বলা হয় টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল, যিনি বাংলার এই অংশে ইসলাম প্রচার করেছিলেন ক্লোজ টু দ্য সুন্দরবনের কাছে। অর্থাৎ তিনি একজন মুসলিম ধর্মপ্রচারক ছিলেন রূপকথা অনুযায়ী এবং লোককাহিনী অনুযায়ী, লোকমুখে প্রচারিত গল্প অনুযায়ী। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, অনেক অলৌকিক ঘটনা দ্বারা তাকে ক্রেডিটেট করা হয়, তাকে প্রশংসা করা হয়। ফর এক্সাম্পল, যেমন হি কুড সাপোসিডলি কাম ডেঞ্জারাস এনিমেলসকে তিনি শান্ত করে ফেলতেন অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং বাধ্য করে ফেলতেন। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অ্যান্ড স্ক্রল পেন্টিংস রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এ স্ন্যাক ইন হিজ হ্যান্ড। তাকে বর্ণনা করা হয় পার্টস অ্যান্ড স্ক্রল পেন্টিং, এক ধরনের পেন্টিং এগুলো, যিনি রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, বাঘের পিঠে চড়ে আছেন। এ স্ন্যাক ইন হিজ হ্যান্ড, তার হাতে রয়েছে একটি সাপ। বাট ইন নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো বিপজ্জনক পরিস্থিতি নয়, কোনো বিপজ্জনক অবস্থায় নয়, স্বাভাবিকভাবেই তিনি এটা করেছেন। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুযায়ী, হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছেন। হু থ্রেটেন দ্য পিপুল, যারা মানুষের জন্য হুমকি স্বরূপ ছিল। অফ এক এলাকা ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক, যেখানে ছিল এবং খাল ছিল। ইনডিড এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এবং এক ধরনের জলাশয়যুক্ত জঙ্গল ছিল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যা বে অফ বেঙ্গলের সীমানা ঘেঁষে ছিল। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার এই সতর্কতা উপস্থিতির কারণে, অল প্রেডিটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন পাউন্ডস, সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে রাখা হতো, যে সকল প্রাণী শিকারে অভ্যস্ত ছিল। ইট ওয়াজ অলসো বিলিভ ডেট, এটাও বিশ্বাস করা হয় যে হি ইনেবলড ভিলেজার্স টু লিভ, তিনি গ্রামবাসীদেরকে সক্ষম করেছিলেন বসবাস করতে ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলের কাছে, ফরেস্টের কাছে, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তারা তাদের জমিকে চাষাবাদ করতে পেরেছিল শুধুমাত্র এই গাজীপীরের কারণে। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে পিপল অফ দিস রিজিয়ন্স, এই এলাকার মানুষেরা উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তার কাছে প্রার্থনা করত নিরাপত্তার জন্য। দ্য স্টোরি অফ গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার। গাজীপীরের যে গল্প, সেগুলো সংরক্ষণ করা হয়েছে লোকসাহিত্যে এবং বিভিন্ন আর্টে এবং বিভিন্ন থিয়েটারে, ইন্ডিজিনাস দেশীয় অনেক থিয়েটারে সেগুলো পারফর্ম করা হয়েছে, লোকজনকে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট সাম গাজীপাট স্ক্রলস, এই গাজীপাট স্ক্রলস হলো এক ধরনের চিত্রকর্মের নাম, আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়ামও তার এই কালেকশনগুলো রয়েছে। গাজীপাট স্ক্রলস রয়েছে, যেখানে গাজীপুরের বীরত্ব ফুটে উঠেছে। এই জায়গাটা আবার পড়তে হবে যে আসলে কী চেয়েছে। শোয়িং দ্য স্পেশালিটিস অফ গাজীপুর, গাজীপুরের যে স্পেশালিটি আছে সেটা দেখাতে হবে। একটি স্যাম্পল দেওয়া আছে, বাকি অ্যান্সারগুলো ঠিক একই স্ট্রাকচারে লিখতে হবে। বি ক্রেডিটেড উইথ মিরাকলস, বিভিন্ন মিরাকলের দ্বারা তাকে প্রশংসা করা হয়, অর্থাৎ তিনি অনেক অলৌকিক শক্তির অধিকারী ছিলেন, এই বলে তাকে প্রশংসা করা হয়। তিনি অনেক ডেঞ্জারাস অ্যানিমেলকে শান্ত করে ফেলতে পারতেন। কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, এটাকে আমরা একটু গুছিয়ে বলবো। বিং এবল টু কাম ডেঞ্জারাস অ্যানিমেলস। আবার তিনি কী করতেন? মেকিং ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল। দুইটা পেয়ে গেলাম এখান থেকে। তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছেন। ফাইটিং ক্রোকোডাইলস, আরেকটি অপশন পেয়ে গেলাম। তিনি শিকারী প্রাণীগুলোকে নিজের কাছে রাখতেন, তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতেন। তাহলে এখান থেকে আমরা একটু গুছিয়ে লিখবো। কিপিং প্রেডিটরি অ্যানিমেলস উইথিন বাউন্ডস, সীমানার মধ্যে রাখা। ইনেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। এতটুকু দিলেও হবে, কোনো সমস্যা নেই। তোমাদের সুবিধার্থে অ্যান্সারগুলো আমি একসাথে নিচে দিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাদের জন্য এটা সহায়ক হবে। এগুলোকে একটু সাজিয়ে লেখা হয়েছে। আমরা এখন 3 নম্বর পেজে চলে যাব, যার উপর সামারি লিখতে হয়েছিল। অ্যান্ড ফ্র্যাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম অফ দ্য নাৎজি হলোকাস্ট অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে প্রসিদ্ধ ওয়েল নোন ভিকটিম, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন নাৎজি হলোকাস্ট, নাৎজি ধ্বংসযজ্ঞের, তিনি হলেন অ্যান ফ্র্যাঙ্ক। কেন তিনি বিখ্যাত একটু পরেই আমরা সেটা জানতে পারবো। তিনি জন্মগ্রহণ করেছেন 12 জুন 1929 সালে। ওয়াজ গিভেন এ ডায়েরি অ্যাট দ্য এজ অফ 13, 13 বছর বয়সে তাকে একটি ডায়েরি দেওয়া হয়েছিল। ইন হুইচ শি ক্রনিকল্ড, যেখানে তিনি ঘটনাগুলো ধারাবাহিকভাবে লিখেছিলেন ফ্রম 1942 টু 1944, 1942 থেকে 1944। তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ডিউরিং দিস টাইম অ্যান্ড স্প্যান্ড 2 ইয়ার্স ইন হাইডিং, এই সময় এই 2 বছর তিনি লুকিয়েছিলেন উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে, ইন নাৎজি অকুপাইড আমস্টারডাম ইন এ সিক্রেট অ্যানেক্স, গোপন একটি জায়গায়।
নাৎসিদের অধিকৃত একটি জায়গায় পরিবারের সাথে তিনি লুকিয়েছিলেন উইথ 4 আদার জিউস, অন্যান্য 4 ইহুদির সাথে। বিট্রেইড, তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল অ্যান্ড ডিসকভার্ড, এবং তাকে খুঁজে বের করা হলো 1944 সালে। অ্যানকে পাঠানো হলো বারজান বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প, অর্থাৎ গাদাগদি করে রাখা হয় এরকম জায়গাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হয়, যেখানে তিনি মারা গিয়েছিলেন টাইফাস রোগে আক্রান্ত হয়ে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, শেষ হয়েছিল 1945 সালে। অ্যানস ফাদার অটো ফ্রাঙ্ক ওয়াজ দ্য অনলি অকুপেন্ট অফ দ্য সিক্রেট অ্যানেক্স টু সার্ভাইভ দ্য ওয়ার। সেই গোপন জায়গায় একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধে বেঁচে গিয়েছিলেন। অ্যানেক্স হলো বাড়তি একটা জায়গা, অতিরিক্ত একটা জায়গা, সিক্রেট অ্যানেক্স, গোপন একটা অতিরিক্ত জায়গা, সেখানে তিনি বেঁচেছিলেন তার বাবা। 1947 সালে অ্যান্স ডায়েরি, একটা ডায়েরি দেওয়া হয়েছিল, সেই ডায়েরিটা প্রকাশ করা হলো দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। অ্যান্স অ্যাকাউন্ট, অ্যানের বর্ণনা, অফ হার ইন্টারনমেন্ট, তিনি যে আবদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, সেখানে তার বর্ণনা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং আর ডিপ বিলিফ ইন হিউম্যানিটি হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রেড বুকস। পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি বই পড়া হয়েছে এরকম একটি বইয়ের মধ্যে তার ডায়েরিটাও স্থান পেয়েছিল। আমরা এখন চলে আসলাম কোশ্চেন 4। এখানে 12টি অপশন রয়েছে, এই 12টি অপশন থেকে 10টি অপশন ব্যবহার করতে হবে, তার মানে এখানে 2টি অপশন অতিরিক্ত হয়েছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা সমাধান করি। ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, অত্যন্ত উদ্বেগের একটা বিষয় যে বাংলাদেশ লাইস ইন দ্য অ্যাক্টিভ আর্থকুইক জোন, বাংলাদেশ সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। এস যুক্ত করতে হবে, কারণ এখানে লেখা আছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করো যদি প্রয়োজন হয়, এস যুক্ত হবে। মোস্ট অফ দ্য বাংলাদেশিস আর ফুললি অ্যাওয়ার অফ ইটস সিভিয়ারিটি, অধিকাংশ বাংলাদেশি এটার যে সিভিয়ারিটি, ভয়াবহতা, এই সম্পর্কে অবগত রয়েছে। এক্সপার্টস আর অ্যালার্মড, বিশেষজ্ঞরা সতর্কিত বাই দ্য রিকারেন্স অফ কোয়েক্স, বারবার যে ভূমিকম্প হচ্ছে সেটার দ্বারা ডিউরিং রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলোতে। এখানে আর আরেকটা দিতে হবে, তারপর ইএনসিই যুক্ত করতে হবে, আর ইএনসিই যুক্ত করে দিলাম আমরা। আর এটা বলেছিলাম লাইস হবে, তাহলে আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি লাইস, তারপর এওয়ার ব্যবহার করেছি বি নম্বরে, সি নম্বরে আমরা এইটা ব্যবহার করেছি। বাট দে গিভ নো স্ট্রেট অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ, তারা কোনো সঠিক বা সরাসরি কোনো অ্যান্সার দেয়নি টু দ্য কোশ্চেন অফ সেফটি, নিরাপত্তা সম্পর্কিত, সেফ আছে, টিওয়াই যুক্ত হবে, সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, ঢাকা সিটির বিল্ডিংয়ের সেফটি সম্পর্কে তারা কোনো সরাসরি উত্তর দেয়নি। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল ভূমিকম্প হলে ঢাকা শহরের বিল্ডিংগুলো নিরাপত্তা কেমন। সিন্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি, যেহেতু প্রত্যেকটি সম্ভাবনা রয়েছে, কিসের সম্ভাবনা রয়েছে, অফ আর্থকুইক্স, ভূমিকম্পের, ইন বাংলাদেশে। এক্সপার্টস কল ফর টেকিং, বিশেষজ্ঞরা আহ্বান করেছে ফর টেকিং অ্যাডিকুয়েট প্রিকশনারি, ARY যুক্ত হবে, মিজার্স, পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ, টু মিনিমাইজ লসেস, ক্ষয়ক্ষতি কমানোর জন্য। রাজক অপাইন্স দ্যাট, রাজক মতামত দিয়েছে যে, এস যুক্ত হবে, অ্যান আর্থকুইক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড, ভূমিকম্প প্রতিরোধ বিল্ডিং কোড শুড বি ডেভেলপড, উন্নত করতে হবে, বাস্তবায়িত করতে হবে, ইডি যুগ হবে ডেভেলপের সাথে। এই আমরা অপশনগুলো পেয়ে গেলাম। এখন আমরা 5 নম্বর প্রশ্ন